পড়ছিলাম অন্তদহন, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা ৩৯। আকাশ গ্যারেজে গাড়ি রেখে গাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর পাশের দরজা খুলে দিলে সন্ধ্যা বেরিয়ে আসে। তখনই সৌম্য এসে সেখানে দাঁড়ায়। সন্ধ্যার উদ্দেশ্য বলে, বোনো তুই ভেতরে যা, আকাশ ভাইয়ার সাথে আমার কথা আছে। সন্ধ্যা আকাশের দিকে তাকালো। আকাশ সৌম্যর দিকে চেয়ে আছে। সন্ধ্যা মাথা নেড়ে বাড়ির দিকে গেল। আকাশ ভ্রু কুঁচকে বলে, কি বলবে? সৌম্য বলে, আপনি কি তখন আমাকে মিথ্যা বলেছিলেন? আকাশ মুখ গম্ভীর করে বলে, আমি মিথ্যা বলি না। সৌম্যর কপালে চিন্তার ভাঁজ। কিছু বলার আগে আকাশ শক্ত গলায় বলে, আজকে নিউজে দেখানো লোক দুটো আমার বইয়ের পিছনে লেগেছিল। তাছাড়া ওরা এর আগে বেহিসাব রেপ করেছে। ওদের কাজই ওইটা ছিল। যার হাত কেটেছি সে ভালো মানুষ হলে রাস্তায় মেয়েদের ব্যাড টাচ করতো না। আকাশ কথাগুলো ভীষণ সিরিয়াস ভাবে বলল। সৌম্য বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। আকাশ মোটেও মজা করছে না। সৌম্য বুঝলো কি বলবে বুঝতে পারছে না। ওপর থেকে দেখতে কি ইনোসেন্ট লাগে, এখনো লাগছে। আর ভেতরে কি? আকাশ দুহাত প্যান্টের পকেটে গুজে রেখে সৌম্যর দিকে চেয়ে বাঁকা হেসে বলে, ইন ফিউচার তোমাকে আমার অ্যাসিস্ট্যান্ট বানাবো। তোমার সম্মতি লাগবে না, বড় ভাইয়ের সম্মতি আছে, এতেই চলবে। সৌম্য অদ্ভুত চোখে আকাশের দিকে চেয়ে আছে। একটু চুপ থেকে বলে, আপনি কি সত্যি অগণিত? আকাশ মাঝখান থেকে বলে, যা ভাবছো তাই। কথাটা বলে সৌম্যর দিকে চেয়ে সূক্ষ্ম হাসলো আকাশ। এরপর বলে, তুমি আবার তোমার বোনের মতো দয়ার সাগর নাকি? হলে হতেই পারো, কিন্তু আমি নই। লাস্ট কথাটা শক্ত করে বলে। সৌম্য বলতে চাইল সে দয়ার সাগর নয়, কিন্তু কিছু বলল না। সে আকাশের মতো খুন করার সাহস না রাখলেও আকাশের করা কাজ তার উপর বিশেষ প্রভাব ফেলল না। আকাশ পকেট থেকে সিগারেট বের করে দুই ঠোঁটের ফাঁকে রাখে। লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে লাইটার প্যান্টের পকেটে রাখে। সৌম্য অবাক কণ্ঠে বলে, আপনি সিগারেট খান? আকাশ ভ্রু কুঁচকে বলে, চোখের পাওয়ার কমলে ডাক্তার দেখাও। সৌম্য বিরক্ত হলো। ওপর উপর এত ভালো সেজে থাকে, ভেতরে ভেতরে বাজে স্বভাব দিয়ে ভরা। আকাশ চুপচাপ সিগারেটের অর্ধেক শেষ করে। এর মধ্যে সৌম্য কয়েকবার কেসেছে। আকাশ চোখ ছোট ছোট করে বলে, মেয়ে মানুষের মতো কাশছো কেন? সৌম্য কটমট দৃষ্টিতে চেয়ে বলে, কারণ আমি আপনার মতো অসভ্য নই। আকাশ শেষবার সিগারেটের ধোঁয়া উড়িয়ে তার আধ খাওয়া সিগারেট সৌম্যর দিকে বাড়িয়ে দিয়ে বলে, পকেটে একটাই ছিল, এটা দিয়ে চালিয়ে নাও। সৌম্য মৃদু স্বরে বলে, সিগারেট খাই না আমি। আকাশ ভ্রু কুঁচকে বলে, এত ভদ্র? সৌম্য কিছুক্ষণ চুপ থাকলো। মৃদু হেসে বলে, জন্ম থেকে নিম্নবিত্তদের মতোই বেঁচেছি। সিগারেট খাওয়ার ইচ্ছা কখনো জাগেনি, কারণ সেই টাকা জমিয়ে আমি আমার বোনকে কখনো খাবার কিনে দিতাম, নয়তো কখনো জামা কিনে দিতাম। আকাশ সিগারেটটি ঠোঁটের ভাঁজে রাখতে গিয়েও থেমে যায় সৌম্যর কথা শুনে। বেশ অনেকক্ষণ চুপ থেকে বলে, আমার চোখে ভাই বোনের সেরা জুটি আমার বউ সন্ধ্যা আর আমার ভাই সৌম্য। আকাশের কথায় শুনে সৌম্যর মুখে হাসি ফোটে। মনে মনে হেসে বলে, তার মানে আপনি মানেন আমি আপনার ভাই, ঠিক যেমন আমার বোনও আপনার বোন? কথাটা শুনতেই আকাশ সৌম্যর দিকে কটমট দৃষ্টিতে তাকায়। তার কি সুন্দর অনুভূতির একদম রফা দফা করে দিল। সৌম্য বলে, আমি এই বাসায় থাকবো না। কথাটা শুনতেই আকাশ ভ্রু কুঁচকে বলে, কেন? এমনি। আকাশ রেগে বলে, বুঝলাম না, তোমার প্রবলেম কি? সৌম্য চুপ থাকলো। এটা তো তার বাবার বাড়ি নয়, আকাশের বাবার বাড়ি। সৌম্যর ভীষণ আনিজি লাগে। এই চিন্তাটা তার আকাশের বাবা এইখানে আসার পর থেকে হচ্ছে। এইখানে থাকা তার সম্মানে লাগছে। আকাশ বাঁ হাতে সৌম্যর কলার ধরে তার দিকে ফিরিয়ে রেগে বলে, বড় ভাই আমি তোমার, ফাতরামি করব না তোমার সাথে। তোমার আত্মসম্মান তোমার পায়ের তলায় রেখে চুপচাপ ঘরে যাও। বেশি সম্মানে লাগলে বাড়ির অর্ধেক তোমার নামে লিখে দিচ্ছি। আকাশের কথায় সৌম্য অবাক হয়। ফোঁস করে শ্বাস ফেলে বলে, আমি আপনার বাবার বাড়িতে থাকতে পারবো না, ক্ষমা করবেন। আপনি ফিউচারে নিজের টাকায় বাড়ি করলে না হয় আমি নিজ দায়িত্বে বড় ভাইয়ের বাড়িতে গিয়ে ভাগ বসাবো। সৌম্যর কথায় আকাশের দৃষ্টি শীতল হয়। সৌম্যর কলার ছেড়ে দেয়। ডান হাতের বাকি সিগারেটটুকু মুখে দেয়। চোখে মুখে বিরক্তি। সৌম্য গলা ঝেড়ে বলে, আপনার মা আপনার কথা শোনে, আপনি একবার ওনাকে বুঝিয়ে বলবেন। আকাশ গম্ভীর গলায় বলে, পারবো না। কথাটা বলে বাড়ির দিকে এগিয়ে যেতে নিলে সৌম্য পিছু ফিরে বলে, বোনও সিগারেট খাওয়া ছেলেদের সহ্য করতে পারে না। আকাশের পা থেমে যায়। হাতের সিগারেটের ছোট্ট অংশটুকুর দিকে একবার তাকায়। তারপর হাতের সিগারেট ছুঁড়ে ফেলে এগিয়ে যেতে যেতে বলে, আচ্ছা। কি যেন ভেবে একটু হাসলো। আকাশের ছোট্ট কাজটুকু সৌম্যর ভালো লাগলো। সে একটা সময় ভাবতো
তার বোনকে ডিভোর্সি ট্যাগ নিয়ে ঘুরতে হবে। পরবর্তীতে বিয়ে হলেও সে ডিভোর্সি মেয়েকেই নিবে কিনা তার বোনও আবার কথা বলতে পারবে না। এত খুঁত নিয়ে কেউ কিভাবে মানবে তার বোনকে? সময় সব কিছু বদলে দেয়, হয় সুখ দিয়ে নয়তো দুঃখ দিয়ে। এসব ভাবনা রীতি ঘটল। তার বোনকে রেখে যেতে হবে ভাবলেই খারাপ লাগছে, কিন্তু কি করবে, এখানে থাকতে পারবে না সে। সৌম্য আসমানি নয়নকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করেছে সে এইখানে থাকবে না, যদিও আসমানি নয়ন এখনো পুরোপুরি রাজি নয়। সৌম্যকে অনেক বোঝালো, সৌম্য উল্টে আসমানি নয়নকে বোঝায়। শেষমেশ হতাশ হয়েছে। আকাশ সৌম্যর উদ্দেশ্যে বলে, গাড়িতে গিয়ে বসো, রেখে আসছি। সৌম্য সাথে সাথে বলে, রিকশায় যাব। আকাশের প্রচণ্ড রাগ লাগছে, ইচ্ছে করছে ঠাস করে একটা থাপ্পড় লাগাতে। ডান হাতের পাঞ্জাবি হাত উপরে তুলতে তুলতে তার মায়ের উদ্দেশ্যে রেগে বলে, মা, তোমার ছোট ছেলেকে কিছু বলো, নয়তো আমি এখন একে চড়ানো শুরু করলে থামবো না বলে দিলাম। আকাশের কথা শুনে সৌম্য বিরক্ত কণ্ঠে বলে, আমি রিকশায় গেলে আপনার কি প্রবলেম? আকাশ রেগে বলে, আমার অনেক প্রবলেম। সৌম্য থতমত কণ্ঠে বলে, আমি যেভাবে অভ্যস্ত এর বাইরে যেতে পারবো না। আকাশ বিরক্ত হলো, তবে কিছু বলল না। আসমানি নয়ন ইরার গালে হাত দিয়ে বলে, সাবধানে থাকবি মা, ছেলেরা সব ঘাড় তেরা হয়, কেউ আমার কথা শোনে না। তুই কিন্তু প্রতিদিন আমার সাথে দেখা করতে আসবি। এরা মাথা নেড়ে বোঝায় আসবে। সৌম্য বুঝেছে আসমানি নয়ন কথাটা তাকিয়ে বলেছে, কিছু বলল না। আকাশ বিরক্তি চোখে চেয়ে আছে। সৌম্য এগিয়ে এসে সন্ধ্যার গালে হাত রেখে মৃদু স্বরে বলে, আমি তোকে প্রতিদিন দেখে যাব বনু। সন্ধ্যা দুহাতে তার ভাইকে জড়িয়ে ধরে। গত 1 বছর সন্ধ্যা তার ভাইকে ছাড়া একদিনও থাকেনি, এখন কিভাবে থাকবে? সন্ধ্যার চোখে পানি জমেছে। সৌম্য সন্ধ্যার মাথায় একটা চুমু খেয়ে বলে, আজকে আমার সাথে ওই বাড়ি যাবি বনু? সন্ধ্যা মাথা তুলে ভাইয়ের দিকে তাকায়। এখন একটু ভালো লাগছে, সম্মতি দেয়, সে যাবে। তখনই আকাশের দিকে চোখ পড়লে সন্ধ্যা ঢোক গিল। আকাশ আগেই বুঝেছে এই ভাই পাগল মেয়ে ভাইয়ের লেজ ধরবে। ধরলো, রাগ হলো, কিন্তু সে কিছু বলল না। বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। দোতলায় উঠে হাটের কাছে একটা ফুলদানি পেয়ে সামনে ছুঁড়ে মারে। ফুলদানিটি ভেঙে টুকরো টুকরো হয়। আকাশ কোনো দিকে তাকালো না, বড় বড় পা ফেলে এগিয়ে তার রুমে গিয়ে ধরাম করে দরজা লাগিয়ে দেয়। নিচে থেকে সবাই কেঁপে ওঠে। আসমানি নয়ন চুপচাপ দেখলেন ছেলের কাণ্ড। সৌম্য ভ্রু কুঁচকে চেয়ে আছে। সে কি তার বোনকে একেবারে নিয়ে যেতে চেয়েছে? আজব পাবলিক। এদিকে সন্ধ্যা ঢোক গিলল। আকাশ তার উপর রেগে গিয়েছে বুঝলো। সৌম্য সন্ধ্যার মাথায় হাত রেখে বলে, আমি আকাশ ভাইয়াকে বুঝিয়ে বলবো বনু, তুই রেডি হয়ে আয়। আকাশ রাগ করেছে বলে সন্ধ্যার খারাপ লাগছে। এই তো কিছুক্ষণ আগেও তার সাথে কি সুন্দর করে কথা বলল। সন্ধ্যা মাথা নিচু করে বোঝায় সে যাবে না। সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। সে তো চাইলেও সন্ধ্যাকে আর জোর করতে পারবে না, সেই অধিকার তো তার নেই। সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলে, আমি কালকেই আসবো বনু, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, আর আকাশ ভাইয়া কিছু বললে আমাকে মেসেজ পাঠাবি, আমি সাথে সাথে তোকে এখান থেকে নিয়ে যাব। সন্ধ্যা ভাইয়ার কথা একটু হাসলো। সৌম্য সন্ধ্যাকে আরেকবার জড়িয়ে ধরে। এরপর সৌম্য আসমানি নয়নের সামনে গিয়ে দাঁড়ালে আসমানি নয়ন মুখ ফিরিয়ে নেয়। সৌম্যর উপর রেগে আছেন তিনি। সৌম্য একটু হাসলো, নিজে থেকে আসমানি নয়নকে জড়িয়ে ধরে বলে, আপনাকে আমি প্রতিদিন দেখতে আসবো মা। সৌম্যর মুখে মা ডাক শুনে আসমানি নয়ন অবাক হলেন। সৌম্য আজকেই প্রথম ডাকলো তাকে মা বলে। ভদ্র মহিলার চোখ জোড়া ভিজে যায়। সৌম্যর পিঠে হাত বুলিয়ে বলে, না আসলে তোমার বাড়ি যাইয়া বেতের বাড়ি দিমু, বুঝছো আব্বা? সৌম্য হাসলো। সৌম্য চলে গেলে সন্ধ্যা দোতলায় এসে আকাশের ঘরের সামনে দাঁড়ায়। বন্ধ দরজার পানে বেশ অনেকক্ষণ চেয়ে থাকে। হাত বাড়িয়ে দরজা ঠেললে বুঝলো ভেতর থেকে দরজা আটকানো। সন্ধ্যা দরজা ধাক্কালো, কিন্তু দরজা খোলে না। অনেকক্ষণ দরজা ধাক্কালো সন্ধ্যা। প্রায় 10 মিনিটের মাথায় আকাশ দরজা খুলে দেয়। সন্ধ্যা আকাশকে দেখে ইশারায় কিছু বোঝাতে গেলে আকাশ সন্ধ্যার পাশ কাটিয়ে চলে যায়। সন্ধ্যা বিস্মিত হয়। দ্রুত উল্টো ঘুরে তাকালে দেখলো আকাশ নিচে নামছে। সন্ধ্যা দ্রুত পায়ে এগিয়ে যায়। আকাশের পিছু পিছু সিঁড়ি বেয়ে নামতে থাকে। নিচে নেমে আকাশের সামনে গিয়ে দাঁড়ালে আকাশ এবারেও সন্ধ্যাকে না দেখার ভান করে সন্ধ্যাকে পাঁচ করে বাইরের দিকে যায়। আসমানি নয়ন ছেলের কাণ্ড দেখে বলেন, আকাশ, জান্নাতের সাথে এমন করতাছো কেন? আকাশ গম্ভীর গলায় বলে, কাউকে লাগবে না আমার, তোমার জান্নাতকে রেডি হতে বলো, আমি অফিসে গিয়ে রায়ানকে পাঠাচ্ছি। রায়ান তোমার জান্নাতকে তোমার জান্নাতের ভাইয়ের কাছে রেখে আসবে। আকাশ কথাগুলো বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে যায়।
সন্ধ্যা টলমল দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে রইল। আসমানি নয়নের সামনে গিয়ে বোঝায়, খালাম্মা, তোমার ছেলেকে বলো আমি কোথাও যাব না। আসমানি নয়ন হাসলেন। ছেলের বউয়ের কাণ্ডে। সন্ধ্যার থুতনিতে হাত রেখে বলে, আচ্ছা বলবো, তুই কাঁদিস কেন? এইটুকুতেই কেউ কাঁদে? পাগলি মেয়ে, বাড়ি ফিরে তোর সাথে আবার কথা বলবে। সন্ধ্যা মাথা নিচু করে নিল। আসমানি নয়ন সন্ধ্যার হাত ধরে তার ঘরে যায়। সৌম্যরা দুজন পাশাপাশি রিকশায় বসা। সৌম্য খেয়াল করছে কার্জন হলে ইরার সাথে রাগ করার পর থেকে ইরা কেমন মনমরা হয়ে আছে। সৌম্য মৃদু স্বরে ডাকে, ইরাবতী। ইরার সাথে সাথে সৌম্যর দিকে তাকায়। সৌম্য তাকিয়ে রইল ইরার দিকে। ইরাবতী তার ডাকে সবসময় চিলের মতো সাড়া দেয়। সে সত্যিই বুঝে পায় না ইরাবতী তাকে কেন এত ভালোবাসে। সৌম্য মৃদু স্বরে বলে, এখনো অভিমান করে আছিস? ইরা মাথা নিচু করে বলে, না। ইরার নজরে পরিচিত জায়গা পড়ে। মাথা তুলে সৌম্যর দিকে চেয়ে বলে, একবার তোকে বিরক্ত করি সৌম্য? সৌম্য তাকিয়ে রইল ইরার দিকে। তার ভীষণ খারাপ লাগছে। তার ইরাবতী এখনো কষ্ট পাচ্ছে। ইরা কথাটা বলল, সৌম্যর উত্তরের অপেক্ষা করলো না। রিক্সাওয়ালাকে বলে, মামা এইখানে সাইড করেন। রিক্সাওয়ালা রিক্সা সাইড করলে ইরা রিক্সা থেকে নেমে দাঁড়ায়। সৌম্য কিছু জিজ্ঞেস করলো না। রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দেয়। তখনই পাশ দিয়ে রিহানকে যেতে দেখে সৌম্য রিহানকে ডাক দেয়, রিহান। রিহান উল্টো ঘুরে তাকালো, এগিয়ে আসলো না। মৃদু স্বরে বলে, কিছু বলবি? সৌম্য নিজে এগিয়ে গিয়ে বলে, এইখানে কোনো কাজ ছিল? আর বাসা চেঞ্জ করলি? একবার জানালিও না। রিহান কৌতুক স্বরে বলে, তোকে কেন জানাতে যাব? তুই কে? সৌম্য রিহানের কথায় অবাক হলো। মৃদু স্বরে বলে, এভাবে বলছিস কেন? আমরা তো একসাথে। রিহান মাঝখান থেকে বলে, একসাথে ছিলাম, মুখে মুখে আবার ভাইও বানিয়েছিলি। বাদ দে, সুখে আছিস, সুখে থাক। আমি বাঁচলেও কি মরলেও কি। এটুকু বলে থামে রিহান। এরপর আবারও বলে, আমার থেকে দূরে থাকলে খুশি হব। আশা করি আমার ইচ্ছের মূল্য দিবি। ভালো থাকিস। কথাটা বলে রিহান এখানে আর দাঁড়ালো না। দ্রুত পায়ে হেঁটে চলে যায়। সৌম্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। রিহান গত এক সপ্তাহের বেশি হলো তার সাথে ঠিক করে কথা বলে না। অফিসে প্রতিবার তাকে এড়িয়ে যায়। তার এক বাসায় আলাদা ফ্ল্যাটে থাকতো। রিহান বাসা চেঞ্জ করেছে। কোথায় বাসা নিয়েছে কিছুই জানায়নি তাকে। আজ সরাসরি দূরে থাকতে বলে গেল। সৌম্যর খুব খারাপ লাগলো। কি করেছে সে? রিহান তো এমন নয়। উল্টো ঘুরে তাকালে ইরাকে না দেখে সৌম্যর বুক ধক করে ওঠে। দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে যায়। এলোমেলো পায়ে হাঁটে, রাস্তাটা ফাঁকা। কোথায় গেল তার ইরাবতী? সৌম্য ঢোক গিলে কিছুটা আওয়াজ তুলে ডাকে, ইরাবতী। বুকটা কাঁপছে। কি হলো তার ইরাবতীর? এই তো এখানেই ছিল। সৌম্য কিছু দূর গিয়ে দেখলো এরা রাস্তার পাশে বসে হাঁটুতে মুখ গুজে বসে আছে। থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে। সৌম্য ইরার সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে। মৃদু স্বরে ডাকে, ইরাবতী। সৌম্যর কণ্ঠ পেয়ে ইরা মাথা তুলে টাকায়। এটুকু সময়ে কেঁদে কেটে মুখের যাতা অবস্থা করেছে। সৌম্য ঢোক গিলে বলে, কাঁদছিস কেন ইরাবতী? ইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ভাঙা গলায় বলে, তোর বন্ধুকে দেখে দৌড়ে তার দিকে চলে গেলি। একটাবার পিছনে তাকালি না। আমার পিছন থেকে কেউ টেনে নিয়ে গেল, টের পেতি না। তুই এমন কেন সৌম্য? এখন তো আমি তোর বউ। আমার হাতটা ধরলে কি হতো রে? আমি কি তোর কাছে সারা জীবন অপশনালি থেকে যাব সৌম্য? সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায়। ইরার কথাগুলো একদম বকে গিয়ে লাগলো। সে সত্যিই তার ইরাবতীকে অপশনাল হিসেবে রেখেছে। ঢোক গিলল ছেলেটা। ইরার চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে। আঙুল দিয়ে সামনে ইশারা করে বলে, তোর মনে আছে সৌম্য? 1 বছর আগে এই জায়গায় দাঁড়িয়ে তোর পা ধরে কেঁদেছিলাম আমি। আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। তোকে বলেছিলাম আমায় একটু ভালোবাসতে। তুই ফিরিয়ে দিয়েছিলি। তোর ডায়েরিটা পুড়িয়ে দিয়েছিলি। আমার কোনো কথাই শুনতি না তুই। এটুকু বলেই ইরা থামে। গলা বেঁধে আসছে। সৌম্য নির্জীব চোখে ইরার ক্রন্দনরত মুখের দিকে চেয়ে আছে। ইরা হঠাৎ 2 হাতে সৌম্যর কলার ধরে সৌম্যর দিকে তাকিয়ে ফোপাতে ফোপাতে বলে, সেদিন অবহেলা করতি। আমি একা একা কাঁদতাম। কিন্তু এখন বিয়ে করেও কেন আমাকে অবহেলা করিস সৌম্য? তুই সারাদিন অফিস করিস, বাড়ি ফিরে ল্যাপটপ নিয়ে বসে থাকিস, সব সময় কাজ নিয়ে পড়ে থাকিস। কেন এমন করিস? আমি তো তোর থেকে শুধু ভালোবাসা চাই সৌম্য। আমি সব সময় ভাবতাম একটা গ্রামে একটা টিনের বাড়িতে আমরা দুজন খুব সাধারণভাবে থাকবো। পারলে একবেলা না খেয়ে থাকবো। যখন ইচ্ছে হবে তোর বুকে মাথা রাখবো। দুজন মিলে গল্পের ঝুড়ি নিয়ে বসবো। সাধারণ জীবন নিয়ে আরও কত শত স্বপ্ন বুনতাম আমি। আমি কখনো ভাবিনি আমার সৌম্য চাকরি করে অনেক টাকা কামাবে। তারপর আমি উঁচু উঁচু বিল্ডিংয়ে রানীর মতো থাকবো। তবে তুই কেন আমায় সময় না দিয়ে টাকার পিছনে সময় দিচ্ছিস সৌম্য?
কথাগুলো বলতে বলতে ইরা সৌম্যর বুকে কপাল ঠেকিয়ে ফোপায়। একটু থেমে আবারও বলে, আমায় একটু অবহেলা করিস না সৌম্য। বিশ্বাস কর, আমার খুব কষ্ট হয়, বাঁচতে ইচ্ছে করে না। আমি আমার সৌম্যর অবহেলা নিতে পারি না। আমি শুধু আমার সৌম্যর ভালোবাসা চাই, আর কিচ্ছু চাই না। আমায় অনেক ভালোবাসবি সৌম্য, সব বাদ দিয়ে শুধু আমায় ভালোবাস না সৌম্য। কথাগুলো বলতে বলতে ইরা কাঁদতে থাকে। সৌম্য স্তব্ধ হয়ে রইল। চোখের কোণ ঘেঁষে টুপ করে দুফোঁটা পানি ইরার মাথার উপর পড়ে। চোখ বুজে নেয়। কাপা হাত তুলে ক্রন্দনরত ইরার মাথায় রেখে বিড়বিড় করে, আমি এবার থেকে শুধু আমার ইরাবতীকে ভালোবাসবো। ইরা শুনল না সৌম্যর কথা। মেয়েটি সৌম্যর বুকে পড়ে কাঁদতে কাঁদতে কত শত আহাজারি করল। সন্ধ্যা আসমানি নয়নের পাশে শুয়ে আছে। ঘড়ির কাঁটা 12টার ঘর ছাড়িয়েছে। সন্ধ্যার চোখে ঘুম নেই। মেয়েটা বারবার এপাশ ওপাশ করছে। আসমানি নাওয়ান তাকে জোর করে নিজে হাতে খাইয়ে দিয়েছে, নয়তো মেয়েটা খেতেও পারতো না। ভীষণ খারাপ লাগছে তার। আকাশ তার উপর রাগ করে বেরিয়ে গেল। আর ফিরছে না তো। সকালে তাকে জড়িয়ে ধরলো। সন্ধ্যার পর তাকে ঘুরতে নিয়ে গিয়ে কত সুন্দর সুন্দর মুহূর্ত তাকে উপহার দিল। একটু সময়ের ব্যবধানে আকাশ তার জন্যই বাড়িতেই ফিরছে না। কথাগুলো ভাবতে ভাবতে সন্ধ্যার চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। শোয়া থেকে উঠে বসে। বেডসাইড টেবিলের ওপর থেকে ফোন নিয়ে আকাশের নম্বরে মেসেজ করলো, আপনি কোথায়? মেসেজটি লিখে প্রায় 5 মিনিট অপেক্ষা করে আবারও মেসেজ দেয়, আপনি কখন বাড়ি ফিরবেন? আবারও 5 মিনিট পর মেসেজ দেয়, আপনি কি খেয়েছেন? এরপর প্রায় 10 মিনিট অপেক্ষা করে। কোনো রিপ্লাই না পেয়ে সন্ধ্যার চোখ ভিজে যায়। বোকামে ভাবে, আকাশ কি তার সাথে আর কথা বলবে না? ভাবনা থেকে সন্ধ্যা আবারও মেসেজ করে, আপনি কি আমার সাথে আর কথা বলবেন না? রিপ্লাই নেই। সন্ধ্যা এবার দুহাতে মুখ লুকিয়ে নিঃশব্দে চোখ ভেজায়। তার মনে হচ্ছে সে আকাশের সাথে কাটানো মুহূর্তগুলো স্বপ্ন দেখেছে, আর এখন স্বপ্ন ভেঙে গিয়েছি বলে আকাশ আর তার সাথে কথা বলবে না। সন্ধ্যা কিছুক্ষণ কেঁদে ফোন চেক করলে দেখলো আকাশ রিপ্লাই দেয়নি। আবারও মেসেজ করে, আমি সৌম্য ভাইয়ের বাসায় যাব না। প্রায় 10 মিনিট পর আবারও মেসেজ করে, শুনছেন, বাড়ি আসুন। সন্ধ্যা মেসেজটি সেন্ড করে হাতে ফোন নিয়ে ফোনের দিকে চেয়ে অনেকক্ষণ বসে আকাশের রিপ্লাইয়ের অপেক্ষা করলো। কিছুক্ষণ পর সন্ধ্যা শুয়ে পড়ল, হাতের মুঠোয় ফোন। আকাশের রিপ্লাই না পেয়ে মেয়েটি আবারও কাঁদে। আকাশের মেসেজের রিপ্লাইয়ের অপেক্ষা করতে করতে এক পর্যায়ে সন্ধ্যা ঘুমিয়ে যায়। আকাশ বাড়ি ফিরে রাত 1:30-এ। অফিসের কাজ করতে করতে বেচারা ক্লান্ত হয়ে গিয়েছে। বাড়ির মেইন দরজা খুলে ভেতরে আসে। দোতলায় উঠতে গিয়ে গতিপথ ঘুরিয়ে মায়ের ঘরে আসলো। বিছানায় নজর করলে সন্ধ্যাকে দেখে মুখে হাসি ফুটল। গতকাল সন্ধ্যা তার সাথে ঘুমিয়েছিল। আজ আর একা একা ঘুমোতে ভালো লাগবে না। তাছাড়া সন্ধ্যা এখন তার সাথে অনেক সহজ হয়েছে। না বলে নিয়ে গেলেও কিছু বলবে না। অতঃপর আকাশ এগিয়ে এসে সন্ধ্যার মাথার কাছে মেঝেতে হাঁটু মুড়ে বসে। ডিম লাইটের আলোয় সন্ধ্যার ঘুমন্ত মুখখানা কি সুন্দর লাগলো। আকাশ সন্ধ্যার মুখ পানে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে বিড়বিড় করে, পুরো মায়ার খনি তুমি। কথাটা বলে আকাশ সন্ধ্যার সারা মুখে টুপ টুপ করে 4টে চুমো আঁকলো। এরপর সময় নষ্ট না করে সন্ধ্যাকে কোলে তুলে নিয়ে মায়ের ঘর থেকে বেরিয়ে যায়। আকাশ তার ঘরে এসে সন্ধ্যাকে বিছানায় শুয়ে দেয়। এরপর পরনের পাঞ্জাবি খুলে রাখে। পকেট থেকে ফোন বের করে টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে যায়। মিনিট 10 পর আকাশ শাওয়ার নিয়ে বের হয় ওয়াশরুম থেকে। টেবিলের উপর থেকে ফোন নিয়ে ফোন অন করলে পরপর কয়েকটি মেসেজ আসে। আকাশ মেসেজ কয়েকটি চেক করে, আপনি কোথায়? আপনি কখন বাড়ি ফিরবেন? আপনি কি খেয়েছেন? আপনি কি আমার সাথে আর কথা বলবেন না? আমি সৌম্য ভাইয়ের বাসায় যাব না। শুনছেন, বাড়ি আসুন। সন্ধ্যার নাম্বার থেকে পুরো 6টি মেসেজ দেখে আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। ফোন সাইলেন্ট ছিল। কাজের ব্যস্ততায় ফোন চেক করাও হয়নি। আকাশ কি রিয়াকশন দেবে বুঝতে পারে না। ইস, বউটা তাকে এতগুলো মেসেজ দিয়েছে, জানলে সে তো উড়ে উড়ে চলে আসতো। ভীষণ আফসোস হলো এই ভেবে, কেন আগে ফোন চেক করলো না সে। আকাশ হাতের ফোন রেখে সন্ধ্যার পাশে এসে বসলো। ডান হাত সন্ধ্যার মাথায় রেখে অপলক চেয়ে থাকে সন্ধ্যার দিকে। আবেগী স্বরে বলে, সন্ধ্যা মালতী, তোমার এত ভালোবাসা আমি কোথায় রাখিব? আকাশ প্রায় 20 মিনিট স্ট্যাচু হয়ে বসে পলকহীন চেয়ে দেখল সন্ধ্যাকে। একটুখানি ঝুঁকে সন্ধ্যার কপালে একটা চুমুকে সোজা হয়ে দাঁড়ায়। ঘরের কোনায় রাখা আলমারির কাছে গিয়ে আলমারির ভেতর থেকে একটি গিটারের কেস বের করে। এরপর কেসের ভেতর থেকে একটি কালো গিটার বের করে। গিটার, গান এসব আকাশের আহামরি পছন্দের নয়। ভার্সিটি লাইফের শখ করে গিটার কিনেছিল। এরপর টুকটাক বাজাতো। গিটার ভালো বাজাতে পারতো সে, কিন্তু তার ব্যক্তিগতভাবে ভালো লাগতো না তেমন।
এজন্য গিটারটি তুলে রেখেছিল। কিন্তু আজ কেন যেন ভীষণ ইচ্ছে করলো গিটারটা সুর তুলে কিছু গাইতে। কারণটা অবশ্যই তার সন্ধ্যা মালতী। কোথায় যেন শুনেছিল মানুষ প্রেমে পড়লে কবি হয়ে যায়, তার আপাতত ভীষণ রকমভাবে গায়ক হতে ইচ্ছে করছে। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে মৃদু হাসলো। এরপর গিটার নিয়ে বেলকনিতে চলে যায়। বেলকনির রেলিংয়ের উপর বসে আকাশ গিটারে টুংটাং সুর তুলতে শুরু করে। অনেক আগে বাজিয়েছিল, মাঝে প্রায় বছর ধরে গিটারে হাত দেয়নি। বিধায় প্রথমে একটু সমস্যা হলো, তবে কিছুক্ষণের মাঝেই খুব সুন্দর করে একটা সুর তোলে। এদিকে টুংটাং শব্দে সন্ধ্যার ঘুম ভেঙে যায়। সন্ধ্যা ঘুম ঘুম চোখে আশেপাশে তাকালো। ডিম লাইটের আলোয় ঘরটি ঠিক করে চিনতে পারল না, তবে টুংটাং শব্দ কানে লাগছে ভীষণ। সন্ধ্যা ধীরে ধীরে উঠে বসলো। দু হাতে চোখ ডুলে আশেপাশে তাকিয়ে বুঝলো এটা আকাশের ঘর। সন্ধ্যার মনে পড়ল সে আসমানি নওয়ানের ঘরে ছিল, তাহলে আকাশের ঘরে আসলো কি করে? ভাবনার মাঝে টুংটাং শব্দ আগের চেয়েও তীব্র হলে সন্ধ্যা বেড থেকে নেমে দাঁড়ায়। শব্দের উৎস খুঁজে খুঁজে বেলকনির দিকে গেল। সন্ধ্যা বেলকনির দরজায় এসে দাঁড়ালে চোখ পড়ে আকাশ বেলকনির রেলিংয়ের উপর উঠে উল্টো দিক ফিরে পা ঝুলিয়ে বসে আছে। চাঁদের আলোয় পিঠ ফিরিয়ে রাখা আকাশকে কি সুন্দর লাগছে। আকাশ এখনো গিটারে টুংটাং সুর তুলছে। হঠাৎই গাইতে শুরু করে, তুমি গল্প ছিলে আমার উপন্যাসে, তুমি কবিতার মতো এই দিনের শেষে, তুমি অল্প করে কিছু স্বপ্ন দিলে, আমি প্রেমিক রব শত জনম ধরে, দেখি তোমায় দেখি আমি এক পলকে, রোজ প্রেমে হারাই দেখতে দেখতে, দেখি তোমায় দেখি দুটি নয়ন ভরে, ভালোবাসি মেয়ে এই আমি তোমাকে। এটুকু গেয়ে হঠাৎই আকাশ থেমে যায়। বাঁ হাতে গিটার ধরে রেখে ডান হাতে ভর দিয়ে রেলিং থেকে একলা ফিল্মে সন্ধ্যার সামনে এসে দাঁড়ায়। আকাশের হঠাৎ সামনে আসায় সন্ধ্যা একটু ভয় পায়, তবে চোখে মুখে বেশি বিস্ময়। আকাশের গিটার বাঁ হাতে ধরে রেখেছে, ডান হাত প্যান্টের পকেটে গুজে সন্ধ্যার চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে, লুকিয়ে গান শোনা বারণ, সন্ধ্যা মালতী আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেনি, এটাই তার কারণ। কথাটা বলে আকাশ তীক্ষ্ণ দৃষ্টিতে সন্ধ্যার দিকে তাকায়। আজ বোধহয় জ্যোৎস্না রাত, চাঁদের আলো একদম সন্ধ্যার মুখে এসে পড়েছে। আকাশের দৃষ্টি জুড়ে মুগ্ধতার ছড়াছড়ি। সন্ধ্যাকে কিছু বলতে গিয়েও থেমে যায় আকাশ। কিছু একটা ভেবে মনে মনে হেসে উল্টো ঘুরে দুপায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায়। অতঃপর গম্ভীর গলায় বলে, আজ অফিসে অনেক কাজ ছিল, তাই রায়ানকে পাঠাতে পারিনি। আগামীকাল সকালে আমি নিজেই তোমাকে তোমার ভাইয়ের কাছে রেখে আসব। এখন ঘুমাও। কথাটা বলার সাথে সাথে সন্ধ্যা ঝড়ের বেগে এসে আকাশকে পিছন থেকে দুহাতে জাপটে ধরে। আকাশের পিঠে মুখ ঠেকিয়ে ফুপিয়ে ওঠে মেয়েটা। সন্ধ্যার এহেন কাজে আকাশ স্তম্ভিত হয়ে যায়। সন্ধ্যা কাঁদছে বুঝতে পেরে আকাশ হাতের গিটার ছুঁড়ে ফেলে দ্রুত উল্টে ঘুরে সন্ধ্যার দুগাল তোর দু হাতের মাঝে নিয়ে বিচলিত কণ্ঠে বলে, সন্ধ্যা মালতী কাঁদছো কেন? আমার শোনাবো কাঁদে না, আমার কলিজা তুমি, আমার কলিজা ছাড়া আমি থাকতে পারি না তো। কাঁদে না বউ, সরি সরি শোনাবো। কথাগুলো বলতে বলতে সন্ধ্যার সারা মুখে অসংখ্য চুমু আঁকে।